হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওটা একটা রিকোয়েস্টেড ভিডিও। অনেকেই এই ভিডিওটা করার জন্য রিকোয়েস্ট করেছেন আমার চ্যানেলের কমেন্ট বক্সে। তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই। আপনাদের রেসপন্স দেখে আমি সত্যি অভিভূত। আপনারা আমার ভিডিও দেখে উপকৃত হচ্ছেন, সেটা কমেন্ট বক্সে জানাচ্ছেন। আমার সত্যি খুব ভালো লাগছে আপনাদের এই রেসপন্স দেখে। তো আমি এজন্য প্ল্যান করেছি আমি আরও বিভিন্ন টপিকে প্রচুর ভিডিও তৈরি করব আপনাদের সুবিধার জন্য, যেহেতু আমি রেসপন্স খুব ভালো পাচ্ছি। আপনারা কাইন্ডলি ভিডিওর কমেন্ট বক্সগুলোতে জানাবেন আপনারা কী ধরনের ভিডিও চান। আজকের টপিকে ভিডিও করার জন্য আমি বেশ কিছু রিকোয়েস্ট পেয়েছিলাম। আপনারা এখানে এই ওয়ার্ড ফাইলে লেখাগুলো দেখে হয়তো অনেকেই বুঝতে পারছেন যে আজকের ভিডিও কী নিয়ে হবে। আমরা রিডিংয়ে অনেক সময় দেখতে পাই যে স্টেটমেন্ট ম্যাচিং করতে হয়, অর্থাৎ কয়েকজন রিসার্চার বা কয়েকজন ব্যক্তির নাম দেয়া থাকে এবং এখানে প্রশ্নে কিছু স্টেটমেন্ট থাকে এবং আমাদের যেটা করতে বলা হয় সেটা হচ্ছে যে এই ব্যক্তিদের নামের সাথে তাদের স্টেটমেন্টগুলো মিলানো। এখানে লিস্ট অফ রিসার্চার্স অর্থাৎ 4 জন রিসার্চারের নাম আছে। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই 4 জন রিসার্চারের যে স্টেটমেন্টগুলো কে কোন স্টেটমেন্ট এখানে দিয়েছেন সেটা আমাদের মিলাতে হবে। এখানে কোয়েশ্চেন আছে টোটাল 5টা, রিসার্চার আছে 4 জন, তার মানে হচ্ছে একটা অ্যান্সার 2টা কোয়েশ্চেনের জন্য হবে। দেখেন এখানে কিন্তু লেখা আছে এনবি দিয়ে, নোটাবিনি দিয়ে, যে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স। এই লেখাটা আপনারা ভালো করে খেয়াল করবেন। যদি এটা লেখা থাকে তাহলে হচ্ছে একটা এরকম যে একটা অ্যান্সার একাধিক কোয়েশ্চেনের জন্য হবে, এই জিনিসটা মাথায় রাখবেন। আর এখানে তো স্পষ্ট বোঝাই যাচ্ছে যেহেতু 5টা প্রশ্ন এবং 4টা অ্যান্সার, সো এটা নিয়ে আমার মনে হয় যে আর কোনো কনফিউশন হবে না। তো আজকের এই লেসনের জন্য আমি বাছাই করেছি হচ্ছে ক্যামব্রিজ 17 টেক্সট 2 রিডিং প্যাসেজ 2। এবং আপনাদের যাদের কাছে বই আছে, আপনারা যারা ভিডিওটা দেখছেন, আপনারা চাইলে বইটা নিয়ে বসতে পারেন। আমি এখানে স্ক্রিন শেয়ারিং করব আপনাদের সাথে, আপনারা এখান থেকেও দেখতে পারেন বা বই নিয়েও বসতে পারেন। শুধু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে যাবেন, তাহলেই হচ্ছে আপনারা পুরো বিষয়টা বুঝতে পারবেন যে এই ধরনের কোয়েশ্চেন আপনারা কীভাবে সলভ করবেন। অর্থাৎ যদি এরকম স্টেটমেন্ট ম্যাচিং থাকে, সেই স্টেটমেন্ট ম্যাচিং আপনারা কীভাবে প্যাসেজ থেকে খুঁজে বের করবেন খুব স্বল্প সময়ে এবং কিভাবে হচ্ছে সেগুলা সলভ করবেন, আমি আজকের ভিডিওতে সেই টেকনিকগুলো শেখাবো। সো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি, এবং ভিডিও শেষে যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন আমরা ভিডিও শুরু করি। তো যারা বই নিয়েছেন তারা ক্যামব্রিজ 17 টেক্সট 2 এর প্যাসেজ 2 বের করতে পারেন। তো সেখানে আমরা এরকম কিছু কোয়েশ্চেন দেখি। এখন আমি সরাসরি ক্যামব্রিজের প্যাসেজে চলে যাই। আমি এখান থেকে কোয়েশ্চেনটা নিয়েছি। আমি এই যে প্যাসেজটা হচ্ছে আমাদের সেকেন্ড অ্যাটেম্পট অ্যাট ডোমেস্টিকেটিং দ্য টমেটো। আমাদের টপিকটা হচ্ছে যে টমেটোর ডোমেস্টিকেটিং বা টমেটোর প্রিজার্ভেশন নিয়ে আমাদের যে প্যাসেজ সেটা। তো আমরা হেডলাইনটা পড়ে নিলাম। এখন আমরা কোয়েশ্চেনগুলো একটু পড়ি। কোয়েশ্চেনগুলো হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, কোয়েশ্চেনগুলো না পড়লে আপনি বিষয়গুলো ধরতে পারবেন না। তো টপিকের হেডলাইন দেখার পর আমাদের যে কাজ সেটা হচ্ছে এখানে যে ব্যক্তিদের নাম থাকবে সেই নামগুলা দেখা এবং সেগুলা প্যাসেজের মধ্যে খুঁজে মার্ক করে রাখা। এখানে লিস্ট অফ রিসার্চার আছে, তো 4 জন ব্যক্তির নাম আছে, জোর্ক কুডলা, ক্যাক্সিয়া গ্যাও, জয়েস ভ্যান ইক এবং হচ্ছে জোনাথন জোনস। তো এই 4 জন ব্যক্তির নাম, যেহেতু ব্যক্তির নাম এবং ক্যাপিটাল লেটার আছে শুরুতে, সেহেতু এই 4টার নাম খুঁজে পেতে খুব বেশি সমস্যা হবে না। আমরা এখন প্যাসেজে যাব, প্যাসেজে গিয়ে হচ্ছে যেখানে যেখানে ব্যক্তিদের নাম আছে আমরা সেগুলো আগে মার্ক করে রাখবো। তো প্যাসেজ এতে আমরা একটু রাফলি স্ক্যানিং করি। স্ক্যানিং করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো ব্যক্তির নাম নাই এবং হচ্ছে এখানে গিয়ে জর্জ কুডলা আছে। আমরা এখন শুধু মার্ক করে রাখি। হ্যাঁ, এখানে উনি কি বলবেন সেটা আমরা পরে দেখব। আমরা শুধু জর্জ কুডলার নামটা মার্ক করে রাখলাম। হ্যাঁ, তো এরপরে দেখি আর কার নাম আছে। ক্যাক্সিয়া গ্যাওটাও আমরা পেয়েছি, ক্যাক্সিয়া গ্যাওটা আমরা মার্ক করে রাখলাম। আমরা পরবর্তীতে দেখব যে ওনাদের বক্তব্যগুলো আমরা পরে মিলাবো, আগে আমরা নামগুলো খুঁজে বের করি। তারপর এখানে আর কোনো ব্যক্তির নাম পাচ্ছি না আমরা। যেহেতু আমরা কোয়েশ্চেনে 4 জন ব্যক্তির নাম পেয়েছি, আমরা ওই 4 জনের নামই খুঁজবো, অন্য কোনো ব্যক্তির নাম থাকলে সেটা আমাদের খোঁজার দরকার নেই।
তারপর এই যে আমরা সি নাম্বার প্যারাতে চলে আসলাম। প্যারা সিতে হচ্ছে এখানে না, এখানে না, এই যে এখানে আছে, আবার কুডলার নাম আছে, অর্থাৎ কুডলা একাধিক স্পিচ দিয়েছেন, একাধিক বক্তব্য আছে কুডলার, সেখান থেকে আমাদের কোয়েশ্চেনের সাথে যে বক্তব্যটা ম্যাচ করে সেটা খুঁজে বের করতে হবে। এরপর এখানেও হচ্ছে নাই, এইদিকে হচ্ছে এই যে জয়েস ভ্যান ইক, আমরা জয়েস ভ্যান ইক কি খুঁজে পেলাম। তারপর হচ্ছে এই যে ভ্যান ইকের নাম আবার আছে, আমরা মার্ক করে যাই যেহেতু নামগুলো আছে কোথায় কি। এই যে সেজ ভ্যান ইক এখানেও আছে, আমরা এটাও মার্ক করলাম। কোনটা কাজে লাগবে সেটা এখন আমরা বুঝবো না, আমরা শুধু মার্ক করে যাই। আবার এখানে জোনাথন জোন্স আছে, জোনাথন জোন্সের নাম। এবং শেষে হচ্ছে গিয়ে এই যে এখানে গাও, গাও মানে ক্যাক্সিয়া গাও, তার নামটা আবার আছে, শুধু এখানে শুধু গাও দেওয়া, যেহেতু আগে ক্যাক্সিয়া গাও তো সম্পূর্ণ নামটা ছিল, এখানে শুধু গাও দেওয়া আছে। তো মোটামুটি এই যে কুডলা, কুডলাও আছে এখানে, আবার কুডলা আছে। ওকে, আমরা এটা মার্ক করে রাখলাম। তো মোটামুটি এই হচ্ছে আমরা মার্ক করলাম। দেখেন এখন মার্ক করার পরে কিন্তু আমাদের জিনিসটা আরও শর্ট লিস্টেড হয়ে গেল, যে আরও সংক্ষেপ হয়ে গেল। এখন আমাদের খুঁজতে আরও বেশি সুবিধা হবে আমরা যখন আমরা মার্ক করে ফেললাম। আপনারা যারা পেপার বেসড টেস্ট দিবেন বা বাসায় প্র্যাকটিস করবেন, তারা কলম বা পেন্সিল দিয়ে এভাবে মার্ক করতে পারেন। দেখেন প্যাসেজ থেকে এখন আমাদের হচ্ছে খুঁজতে সুবিধা হবে যে কাদের বক্তব্যগুলো কোথায় আছে, আমরা স্পষ্ট ভালোভাবে জানি। তো আমি এখন পিডিএফ ফাইল এবং ওয়ার্ড ফাইলটাকে মিনিমাইজ করে ফেললাম, যাতে আপনারা প্যাসেজ এবং কোয়েশ্চেন দুইটা একসাথে দেখতে পান। তো এখানে এখন আমরা কোয়েশ্চেনটা পড়ব, আমরা 5টা কোয়েশ্চেনই পড়ব। কোয়েশ্চেন পড়ে তারপর হচ্ছে আমরা ম্যাচিং শুরু করব। কোয়েশ্চেনে কি আছে যে ডোমেস্টিকেশন অফ, প্রথম কোয়েশ্চেন 19 নম্বর কোয়েশ্চেন, ডোমেস্টিকেশন অফ সার্টেন প্লান্টস কুড অ্যালাউ দ্যাম টু অ্যাডাপ্ট টু ফিউচার এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেস। আচ্ছা, এখানে প্রশ্নের মধ্যে আমাদের অনেক কিছু থাকবে, নাউন থাকবে, প্রোনাউন থাকবে, অ্যাডজেক্টিভ থাকবে, ভার্ব থাকবে। আমরা গুরুত্বপূর্ণ শব্দগুলো মার্ক করব, যেগুলো হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এখানে একটা ওয়ার্ড গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ডোমেস্টিকেশন। এই ওয়ার্ডটা আমাদের জন্য হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, তা আমরা এটাকে হচ্ছে মার্ক করে রাখব, আমরা লাল কালার করলাম। আর এখানে হচ্ছে বাকিগুলো আমাদের জন্য তেমন, এই যে ফিউচার এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেস, এই যে এই জিনিসটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট। ফিউচার এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেস, আমরা এটাকেও মার্ক করি, মার্ক করলাম। আমি একটু সময় নিচ্ছি বোঝানোর জন্য, কিন্তু আপনারা যদি সময় নিয়ে ধৈর্য ধরে টেকনিকটা আয়ত্ত করতে পারেন, আই হোপ ডেফিনেটলি দিস উইল ওয়ার্ক অন ইউর টেস্ট। সো আমরা এখানে দেখলাম ডোমেস্টিকেশন আর ফিউচার এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেস, এই সংক্রান্ত কিছু বলা আছে। এই সংক্রান্ত যে বলেছে আমরা তার নামটা পাশে বসিয়ে দিব। 20 নম্বরে আমরা যাই, দ্য আইডিয়া অফ গ্রোয়িং অ্যান্ড ইটিং আনইউজুয়াল প্লান্টস মে নট বি অ্যাকসেপ্টেড অন এ লার্জ স্কেল। আনইউজুয়াল প্লান্টসটা হচ্ছে আমরা এখানে মার্ক করতে পারি। আনইউজুয়াল প্লান্টস মানে হচ্ছে যেসব গাছগুলো সচরাচর দেখা যায় না, সেই বিষয়গুলা। তো এটা আমরা মার্ক করলাম আনইউজুয়াল প্লান্টস, এবং পরে হচ্ছে মে নট বি অ্যাকসেপ্টেডটা মানে নট বি অ্যাকসেপ্টেডটা আমরা মার্ক করি, যে আনইউজুয়াল প্লান্টসটা হচ্ছে অ্যাকসেপ্টেড না। কোনো একটা এখানে কোনো একজন রিসার্চার সে বলেছে যে আনইউজুয়াল প্লান্টস অ্যাকসেপ্টেড হবে না। হ্যাঁ, তো এই বিষয়টা আমরা মাথায় রাখি। আমরা শর্ট লিস্টেড করছি, আমরা আমাদের কোয়েশ্চেনগুলো অনেক বড় বড়, প্যাসেজটা বড়, আমরা সেই প্যাসেজ থেকে হচ্ছে খুঁজে খুঁজে রিসার্চারদের নাম শর্ট লিস্ট করলাম। এখন তাদের যে বক্তব্যগুলো কোয়েশ্চেনে দেওয়া আছে সেগুলো আমরা শর্ট লিস্ট করছি। 21 নম্বরে আছে, ইট ইজ নট অ্যাডভাইজেবল ফর দ্য ফিউচার ডিরেকশন অফ সার্টেন রিসার্চ টু বি মেড পাবলিক। ওকে, তো এখানে এরকম বলা আছে যে কোনো একটা সার্টেন রিসার্চের ব্যাপারে বলা আছে, সেটার ব্যাপারে অ্যাডভাইস দেওয়া আছে যে সেটা যাতে পাবলিক করা না হয়, মানে প্রকাশ করা না হয়। মেড পাবলিক মানে হচ্ছে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া না হয়, এটার জন্য একটা অ্যাডভাইস দেওয়া আছে। তো আমরা হচ্ছে এখানে যেটা মার্ক করব সেটা হচ্ছে যে সার্টেন রিসার্চ, এই জিনিসটা মার্ক করব আমরা। কোনো একটা রিসার্চের ব্যাপারে এখানে বলা হয়েছে যে এই রিসার্চটা হচ্ছে মেড মানে পাবলিক করা হবে না, এবং অ্যাডভাইজেবল শব্দটা আমরা মার্ক করি, মানে একটা উপদেশ দেওয়া হয়েছে, সেই উপদেশটাও আমরা মার্ক করি। ওকে, দেন মেড পাবলিক, এই জিনিসটাকে আমরা মার্ক করি যে প্রকাশ্যে আনা হবে না। এখন এখানে কোয়েশ্চেনে মেড পাবলিক আছে দেখে যে প্যাসেজে মেড পাবলিক থাকবে, বিষয়টা এরকম না, প্যাসেজে অন্য কোনো শব্দ দ্বারা এটাকে বোঝানো হবে।
বা অন্য কোনো ফ্রেজ দ্বারা বোঝানো হবে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের 22 নম্বর কোয়েশ্চেন, সেটা হচ্ছে প্রেজেন্ট ইফোর্টস টু ডোমেস্টিকেট ওয়ান ওয়াইল্ড ফ্রুট আর লিমিটেড বাই দ্য কস্ট ইনভলভড। আচ্ছা, কস্টের কথা বলা হয়েছে যে কোনো একটা ওয়াইল্ড ফ্রুটের কথা বলা হয়েছে যে কস্ট ইনভলভ মানে কোনো খরচ হয়তো বাড়তি হবে এরকম কিছু বলা হয়েছে। বর্তমানে কোনো একটা ওয়াইল্ড ফ্রুট আছে মানে বন্য ফল আছে যেটাকে ডোমেস্টিকেট করার একটা চেষ্টা চলছে, কিন্তু সেইটা হচ্ছে সম্ভব হচ্ছে না কারণ এটার সাথে খরচ ইনভলভ, হয়তো খরচ বেশি হচ্ছে যার কারণে সম্ভব হচ্ছে না। তো কস্ট ইনভলভকে আমরা মার্ক করি। আর এখানে হচ্ছে ওয়াইল্ড ফ্রুট, এইটাকে একটা মার্ক করি। ওয়াইল্ড ফ্রুটের সাথে কস্ট ইনভলভ এবং প্রেজেন্ট ইফোর্ট এটাকেও আমরা একটু মার্ক করি। ওকে, এরপর 23 নম্বরে হচ্ছে হিউম্যানস অনলি মেক ইউজ অফ এ স্মল প্রপোর্শন অফ দ্য প্ল্যান্ট ফুড অ্যাভেলেবল অন দ্য আর্থ। মানে পৃথিবীতে যত ধরনের খাবার অ্যাভেলেবেল আছে, মানে প্রাণীজ খাবার অ্যাভেলেবেল আছে, মানুষ হচ্ছে এর ছোট্ট একটা প্রপোর্শন ইউজ করতে পারে। তো এখানে আমরা স্মল প্রপোর্শনটা মার্ক করি। আর হচ্ছে অ্যাভেলেবেল অন আর্থ, ফুড অ্যাভেলেবেল অন আর্থ, এই জিনিসটাকে আমরা মার্ক করি। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি স্মল প্রপোর্শন ফুড অ্যাভেলেবেল অন আর্থ। ঠিক আছে, তা আমরা কোয়েশ্চেনগুলো দেখলাম, এখন আমরা প্যাসেজে গিয়ে মিলানো শুরু করব। তো এখানে আমি একটা টেকনিক বলে রাখি, আমরা দুইভাবে কাজটা করতে পারি। এক হচ্ছে জর্জ কুডলা যেহেতু প্রথমে আছে, আমরা প্যাসেজে যেই সব জায়গাতে কুডলার স্টেটমেন্টগুলো আছে সবগুলো আমরা পড়ে দেখতে পারি যে এখানে কোনটা কুডলার স্টেটমেন্ট। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি যে প্যাসেজে সরাসরি যাব, প্যাসেজে গিয়ে প্রথমে যার নাম পড়বে তার নামের সাথে যে স্টেটমেন্টটা ম্যাচে গেছে আমরা সেটা বসাই দিব। আমরা দুইটার মধ্যে যে কোনোটা করতে পারি, আপনাদের কাছে যেটা বেশি কমফোর্টেবল মনে হয় আপনারা সেটাই করতে পারেন। তবে আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে যে এখানে আমরা প্রথমে যেই রিসার্চারের নাম আছে আমি সেই রিসার্চারের নামটা ধরে খুঁজব, পুরো প্যাসেজে আমি দেখব যে সেই রিসার্চারের কী কী স্টেটমেন্ট আছে এবং তার স্টেটমেন্টের সাথে এখানে মিল আছে কিনা। তবে একটা কাজ আপনারা করবেন না, সেটা হচ্ছে যে অনেকেই কোয়েশ্চেন ধরে খুঁজতে থাকেন যে এই কোয়েশ্চেনের এইটা কোথায় আছে, তাইলে কিন্তু আপনারা খুঁজে পাবেন না। তাইলে কিন্তু হচ্ছে দেখবেন যে সময় শেষ হয়ে গেছে 20 মিনিট 25 মিনিট, কিন্তু আপনারা সলভ করতে পারছেন না। তো এই ধরনের কোয়েশ্চেন সলভ করার জন্য আপনারা কোয়েশ্চেন ধরে খুঁজতে যাবেন না, কোয়েশ্চেনটা পড়বেন, কোয়েশ্চেনটা মার্ক করবেন, গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো কিওয়ার্ডগুলো আর রিসার্চারের নামগুলো দেখবেন, সেগুলা প্যাসেজের মধ্যে মার্ক করে রাখবেন। তো আমরা জর্জ কুডলার নামটা ধরে দেখি যে জর্জ কুডলা কোথায় কি বলেছেন, সেখান থেকে আমরা মিল খোঁজার চেষ্টা করি। তো প্রথমে জর্জ কুডলা আছে হচ্ছে প্যারা এতে, এখানে জর্জ কুডলা আছে। তা উনি যেটা বলেছেন এখানে সেটা হচ্ছে দিস কুড ট্রান্সফর্ম হোয়াট উই ইট সেজ জর্জ কুডলা অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ মানস্টার ইন জার্মানি, আ মেম্বার অফ দ্য ব্রাজিলিয়ান টিম। তিনি আরও বলেছেন দেয়ার আর 50,000 এডিবল প্লান্টস ইন দ্য ওয়ার্ল্ড বাট 90% অফ আওয়ার এনার্জি কামস ফ্রম জাস্ট 15 ক্রপস। আচ্ছা, এখানে দেখেন কি বলা আছে যে পৃথিবীতে 50,000-এর মতো এডিবল প্লান্টস আছে। এডিবল মানে হচ্ছে যেগুলো খাওয়ার যোগ্য, এবং কিন্তু এর মধ্যে 90% এনার্জি আসে হচ্ছে 15টা ক্রপ থেকে। যে প্রচুর পরিমাণে প্ল্যান্ট আছে কিন্তু আমরা সেখান থেকে খুব সামান্য ব্যবহার করতে পারি। এখানে দেখেন আমরা একটা অপশন দেখেছিলাম 23 নম্বরে, হিউম্যানস অনলি মেক ইউজ অফ এ স্মল প্রপোর্শন অফ দ্য প্ল্যান্ট ফুড অ্যাভেলেবল অন দ্য আর্থ। তো আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন এখানে মিল খুঁজে পাবেন কোয়েশ্চেনের সাথে এই স্টেটমেন্টের। কোয়েশ্চেনে বলা আছে যে মানুষ হচ্ছে পৃথিবীতে যত খাবার অ্যাভেলেবেল আছে তার স্মল প্রপোর্শন হচ্ছে ব্যবহার করতে পারে। আর এখানে বলা আছে 50,000, এই যে দেয়ার আর 50,000 এডিবল প্লান্টস ইন দ্য আর্থ বাট 90% অফ আওয়ার এনার্জি কামস ফ্রম জাস্ট 15 ক্রপস। তাইলে আমরা এটার উত্তর খুঁজে পেলাম। এটা হচ্ছে আমাদের 23 নম্বরের উত্তর। তো এটা কে বলেছে? জর্জ কুডলা বলেছে। যেহেতু এটা জর্জ কুডলা বলেছে সেহেতু হচ্ছে আমাদের 23 নম্বরের উত্তর হবে অপশন এ। এই যে আমরা এটার পাশে অপশন এ লিখে রাখি। তো আমরা 23 নম্বরের উত্তর পেয়ে গেলাম অপশন এ। আচ্ছা, এখন হচ্ছে আমরা ক্যাক্সিয়া গ্যাও কি বলেছে সেটা একটু খুঁজে আসি।
এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে ইউ মে ইউজ ওয়ান লেটার মোর দেন ওয়ান্স, আমরা একটা লেটার একাধিকবার আমরা ব্যবহার করতে পারবো। এখন আমরা তো জানি না যে এর মধ্যে কোনটা একাধিকবার হবে, সেহেতু আমরা হচ্ছে যেহেতু 5টা প্রশ্ন আছে আর 4জন রিসার্চার আছে, আমরা প্রত্যেক রিসার্চারের একটা করে স্টেটমেন্ট আগে খুঁজে বের করি, তারপর একটা কোয়েশ্চেন যে এক্সট্রা থাকবে সেখানে হচ্ছে রিপিটেড অ্যান্সারটা হবে, অর্থাৎ একটা রিসার্চারের আবার আরেকটা স্টেটমেন্ট হবে। তো সেটা আমরা সবার শেষে দেখব। এখন ক্যাক্সিয়া গ্যাও কি বলেছে আমরা খুব দেখি ক্যাক্সিয়া গ্যাওর স্টেটমেন্ট কোথায় কোথায় আছে। ক্যাক্সিয়া গ্যাওর স্টেটমেন্ট এখানে একটা আছে, আমরা বলি, আমরা একটু পড়ি। উই ক্যান নাও মিমিক দ্য নোন ডোমেস্টিকেশন কোর্স অফ মেজর ক্রপস লাইক রাইস, মেজ, সোরগাম অ্যান্ড আদার্স। উনি এখানে বলেছেন যে আমরা এখন শুধু কিছু মেজর ক্রপ আছে যেমন রাইস, চাল, মেজ হচ্ছে ভুট্টা, সোরগাম, এই ধরনের কিছু মেজর ক্রপস আছে যেগুলো হচ্ছে আমরা মিমিক করতে পারি বা যেগুলো আমরা ডোমেস্টিকেশন করতে পারি। তো সেইজ ক্যাক্সিয়া গাও অফ দ্য চাইনিজ একাডেমি অফ সায়েন্স ইন বেইজিং। আচ্ছা, তারপর বলেছে দেন উই মাইট ট্রাই টু ডোমেস্টিকেট প্ল্যান্টস দ্যাট হ্যাভ নেভার বিন ডোমেস্টিকেটেড। আচ্ছা, প্রথমে বলেছে যে আমরা মেজর ক্রপগুলো করতে পারি এবং শেষে বলেছে যে তারপর হচ্ছে আমরা যেগুলো কখনো ডোমেস্টিকেটেড করা হয় নাই সেই প্ল্যান্টসগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। তো ওনার এই স্টেটমেন্টের সাথে আসলে আমাদের এখানে কোয়েশ্চেনে থাকা কোনো একটাও মিলে না। কোয়েশ্চেনে আমরা 23 নম্বরের অ্যান্সার পেয়েছি, 19 নম্বরে আমাদের আছে হচ্ছে ডোমেস্টিকেশন ফিউচার এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেস, এখানে কিছুই বলা নাই চ্যালেঞ্জ নিয়ে। এরপরে 20 নম্বরে আছে হচ্ছে আনইউজুয়াল প্ল্যান্টস নট বি অ্যাকসেপ্টেড, এই ধরনের কিছু এখানে বলা নাই। দেখেন এখানে আপনি মার্ক করে রাখলে যদি প্যাসেজের কোয়েশ্চেনের মধ্যেও আপনি কিওয়ার্ডসগুলো মার্ক করে রাখেন, এখানে দেখেন আপনার খুঁজতে সুবিধা হচ্ছে। আমরা ক্যাক্সিয়া গেওর এই যে স্টেটমেন্টটা পড়েছি, এই স্টেটমেন্টটা কিন্তু আমরা এখানে মিলাতে পারছি কিওয়ার্ডস দিয়ে। 21-এ আছে অ্যাডভাইজেবল সার্টেন রিসার্চ মেড পাবলিক, এখানে এই সংক্রান্ত কিচ্ছু বলা নাই। 22-এ আছে হচ্ছে প্রেজেন্ট ইফোর্ট, ওয়াইল্ড ফ্রুট, কস্ট ইনভলভড, এখানে এই সংক্রান্ত উনি কিছুই বলে নাই। আচ্ছা, তাইলে আমরা দেখি ক্যাক্সিয়া গেওর আর কোথায় কোথায় হচ্ছে আমাদের বক্তব্য আছে। তা আমাদের হচ্ছে পরবর্তীতে ক্যাক্সিয়া গেও আছে হচ্ছে একদম গিয়ে নাম্বার একদম শেষের দিকে। তো শেষের দিকে গেওর একটা বক্তব্য আছে, আমরা এটা পড়ি। দ্য 3 টিমস অলরেডি হ্যাভ their eye on the other plants that could be catapulted into the mainstream, including foxtail, oatgrass and cowpea. By choosing wild plants, আচ্ছা ওয়াইল্ড প্লান্টটা পেয়েছি, দ্যাট আর ড্রট অর হিট টলারেন্ট, যেসব ওয়াইল্ড প্লান্টগুলো হচ্ছে খরা এবং তাপ টলারেন্ট, তাপ সহ্য করতে পারে, সেজ গাও, we could create crops that will thrive even in the planet worms. আচ্ছা, তাহলে আমরা এই ধরনের ক্রপ ক্রিয়েট করতে পারবো যেটা হচ্ছে গরম আবহাওয়া থাকলেও মানে পৃথিবী উষ্ণ বা উত্তপ্ত হয়ে গেলেও সেটা বেড়ে উঠবে। তাইলে আমরা এই যে অপশনের মধ্যে একটা দেখেছিলাম যে আপনার ফিউচার এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেস, ডোমেস্টিকেশন অফ সার্টেন প্লান্টস কুড অ্যালাউ দ্যাম টু অ্যাডাপ্ট টু ফিউচার এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেস, মানে হচ্ছে কিছু কিছু প্রোডাক্টের ডোমেস্টিকেশন করলে সেটা ভবিষ্যতে এনভায়রনমেন্টাল যে চ্যালেঞ্জেস থাকবে সেটার সাথে সে অ্যাডাপ্ট বা খাপ খাইয়ে নিতে পারবে। আর এখানে বলা আছে হচ্ছে যে বাই চুজিং ওয়াইল্ড প্লান্টস চুজ করার মাধ্যমে কী হতে পারে, দ্যাট আর ড্রট অ্যান্ড হিট টলারেন্ট, যেসব ওয়াইল্ড প্লান্টগুলো হচ্ছে বন্যা, খরা এবং তাপমাত্রা সহনীয়, তাপমাত্রা সহ্য করতে পারে, এগুলো যদি ডোমেস্টিকেট করা হয়, উই কুড ক্রিয়েট ক্রপস দ্যাট উইল থ্রাইভ ইভেন অ্যাজ দ্য প্ল্যানেট ওয়ার্মস, এবং তার ফলে হচ্ছে আমরা এমন কিছু ক্রপ ক্রিয়েট করতে পারবো বা তৈরি করতে পারবো যেগুলো হচ্ছে উষ্ণ বা গরম পৃথিবীতেও থ্রাইভ করতে পারবে, মানে বেড়ে উঠতে পারবে। তাইলে এখানে কি বলা হচ্ছে, ভবিষ্যতে হয়তো পৃথিবী উষ্ণ হবে এবং এটা একটা এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জ, পৃথিবী যে গরম হয়ে যাচ্ছে, দিস ইজ ওয়ান কাইন্ড অফ এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জ, এবং এই ফিউচার এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জে হচ্ছে তারা সার্ভাইভ করতে পারবে কারা, যে ওই ওয়াইল্ড প্ল্যান্টগুলা যারা হচ্ছে বন্যা, খরা এবং হচ্ছে তাপ সহায়ক। সো এই 19 নম্বরের অ্যান্সারটা হবে বি, আমরা ক্যাক্সিয়া গাওয়ের স্টেটমেন্টের মধ্যে এটা পেয়েছি। তা আমি 19-এর অ্যান্সারের পাশে বি লিখে দিলাম। আমরা দুইটা অলরেডি পেয়ে গেছি, জর্জ কুডলে এবং ক্যাক্সিয়া গাওয়ের স্টেটমেন্ট পেয়েছি। এখন আমরা খুঁজবো হচ্ছে জয়েস ভ্যান ইক, তার স্টেটমেন্ট। জয়েস ভ্যান ইক কোথায় আছে?
এখানে ভ্যান ইক অনেক জায়গায় আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, আর কোথায় আছে দেখি, আর কোথাও নাই ভ্যান ইকের নাম এই 3 জায়গাতে আছে। তা আমরা তার স্টেটমেন্টগুলো পড়ি। মিনওয়াইল জোয়েস ভ্যান ইক অ্যাট দ্য বয়েস থমসন ইনস্টিটিউট অফ নিউ ইয়র্ক স্টেট ডিসাইডেড টু ইউজ দ্য সেম অ্যাপ্রোচ অফ ডোমেস্টিকেট গ্রাউন্ড চিলি গোল্ডবেরি। এখানে তার স্টেটমেন্ট নাই, আমরা এখানে আসি। ভ্যান ইকস টিম হ্যাজ এডিটেড দ্য প্ল্যান্স টু ইনক্রিজ ফ্রুট, এখানেও তার স্টেটমেন্ট নাই। এই যে সেইজ ভ্যান ইক, তার মানে তার একটা বক্তব্য এখান থেকে শুরু হচ্ছে। দেখি, দেয়ার ইজ পটেনশিয়াল ফর দিস টু বি আ কমার্শিয়াল ক্রপ, ওকে সেইজ ভ্যান ইক, বাট শি অ্যাডস দ্যাট, তারপর তিনি আরও যোগ করেন যে টেকিং দ্য ওয়ার্ক ফার্দার উড বি এক্সপেন্সিভ বিকজ অফ দ্য নিড টু পে ফর এ লাইসেন্স ফর দ্য CRISPR টেকনোলজি অ্যান্ড গেট রেগুলেটরি অ্যাপ্রুভাল। এখানে এক্সপেন্সিভ শব্দটা আপনারা খেয়াল করেছেন, যারা খেয়াল করেছেন তারা দেখবেন এক্সপেন্সিভ মানে হচ্ছে খরচের সাথে সম্পর্কিত আছে। আমরা লাইনটা আবার বাংলা সহকারে পড়ি। বাট শি অ্যাডস দ্যাট, তিনি আরও যোগ করেন যে টেকিং দ্য ওয়ার্ক ফার্দার উড বি এক্সপেন্সিভ, এই কাজটাকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এক্সপেন্সিভ হবে বিকজ অফ দ্য নিড টু পে ফর লাইসেন্সের জন্য পে করতে হবে, ফর দ্য CRISPR টেকনোলজি অ্যান্ড গেট রেগুলেটরি অ্যাপ্রুভাল এবং CRISPR টেকনোলজির লাইসেন্স পেতে তাদেরকে পে করতে হবে, এবং যার ফলে এটা অনেক বেশি এক্সপেন্সিভ হবে। তো আমরা এখানে এক্সপেন্স সংক্রান্ত একটা পড়েছিলাম, সেটা হচ্ছে 19 আর 23 আমাদের উত্তর হয়েছে। এক্সপেন্স নিয়ে আমরা পড়েছিলাম হচ্ছে এই যে কস্ট ইনভলভ, এই যে এই কস্ট ইনভলভ পড়েছিলাম। দেখেন কিওয়ার্ডগুলো মার্ক করার কারণে কিন্তু আপনি সহজে খুঁজে পেলেন। এখানে কি বলা আছে, প্রেজেন্ট ইফোর্ট টু ডোমেস্টিকেট ওয়ান ওয়াইল্ড ফ্রুট আর লিমিটেড বাই দ্য কস্ট ইনভলভ। কোনো একটা ওয়াইল্ড ফ্রুট বর্তমানে ডোমেস্টিকেট করার প্রসেস চলছে, কিন্তু সেটা লিমিটেড, মানে সেই প্রসেসটা হচ্ছে বন্ধ হয়ে গেছে বা সীমিত হয়ে গেছে, কারণ এর সাথে খরচ জড়িত। এখানে কিন্তু সেম কথাটা বলা আছে, টেকিং দ্য ওয়ার্ক ফার্দার উড বি এক্সপেন্সিভ, কারণ এই কাজটা ভবিষ্যতে করা অনেক এক্সপেন্সিভ হবে, কারণ কী হবে, এটা লাইসেন্স নিতে হবে এবং রেগুলেটরি অ্যাপ্রুভাল নিতে হবে, যেটা এক্সপেন্সিভ। সুতরাং 22 নাম্বারটার সাথে এই স্টেটমেন্টের মিল আছে, এই যে স্টেটমেন্টের। সুতরাং 22 নাম্বারটার অ্যান্সার হবে অপশন সি। অপশন সি হচ্ছে 22 নাম্বারের অ্যান্সার। তা আমি অপশন সি লিখে দিলাম 22 নাম্বারের পাশে। এখন আমরা হচ্ছে 19, 22 এবং 23 তিনটা পেয়েছি, 20 আর 21 হচ্ছে আমাদের বাকি আছে। আর আমাদের রিসার্চের বাকি আছে শুধু একজন, জোনাথন জোন্স। এখন আগে আমরা জোনাথন জোন্সের স্টেটমেন্ট খুঁজে বের করি। 20 এবং 21 নাম্বারে যে কোনো একটাতে অবশ্যই জোনাথন জোন্সের স্টেটমেন্ট হবে। জোনাথন জোন্সের স্টেটমেন্ট খুবই ইজি, এখানে একবারই নাম আছে ওনার। দেখি উনি কি বলেছেন। দিস অ্যাপ্রোচ কুড বুস্ট the use of many obscure plants, says Jonathan Jones of the Sainsbury Lab in the UK, but it will be hard for new foods to grow so popular with farmers and consumers that they become new staple crops, he thinks. আচ্ছা, অবসকিউর শব্দটার মানে হচ্ছে কাইন্ড অফ আনকমন, আনইউজুয়াল, যেই জিনিসগুলো হচ্ছে আমরা সচরাচর ব্যবহার করি না বা সচরাচর দেখি না, সেই জিনিসগুলো আমরা অবসকিউর বলতে পারি। তো এখানে উনি বলেছেন দিস অ্যাপ্রোচ কুড বুস্ট দ্য ইউজ অফ মেনি অবসকিউর প্ল্যান্টস। কোনো একটা অ্যাপ্রোচ আছে, সেই অ্যাপ্রোচটা হচ্ছে অবসকিউর প্ল্যান্টের ব্যবহারটাকে বুস্ট করতে পারে। আর তারপর উনি কী বলেছেন, বাট ইট উইল বি হার্ড ফর নিউ ফুডস টু গ্রো সো পপুলার উইথ ফার্মার্স অ্যান্ড কনজিউমার্স দ্যাট দে বিকাম নিউ স্টেপল ক্রপস। কিন্তু এটা একটা সমস্যা আছে যে নতুন যে খাদ্য নিউ ফুডস, এই নিউ ফুডসগুলো হচ্ছে জনপ্রিয় হতে ফার্মারদের কাছে এবং কনজিউমারদের কাছে জনপ্রিয় হওয়াটা খুব বেশি ডিফিকাল্ট হবে। তো নতুন খাদ্য বলতে কিন্তু অবসকিউর প্ল্যান্ট বোঝায়। তা আমরা একটা অপশন দেখেছিলাম এরকম যে দ্য আইডিয়া অফ গ্রোয়িং অ্যান্ড ইটিং আনইউজুয়াল প্ল্যান্টস, আনইউজুয়াল বা অবসকিউর যে প্ল্যান্ট আছে সেটা গ্রোয়িং, উৎপাদন করা এবং খাওয়া মে নট বি অ্যাকসেপ্টেড অন লার্জ স্কেলে সেটা অ্যাকসেপ্ট নাও হতে পারে, অর্থাৎ বৃহৎ পরিসরে জিনিসটা অ্যাকসেপ্ট নাও হতে পারে। এটা প্রশ্নে বলা আছে। আর প্যাসেজে কিন্তু সেম কথাটাই বলা আছে, একটু অন্যভাবে। প্যাসেজে বলা আছে হচ্ছে যে ইট উইল বি হার্ড ফর নিউ ফুডস টু গ্রো সো পপুলার উইথ ফার্মার্স অ্যান্ড কনজিউমার্স। কৃষক এবং ভোক্তাদের কাছে নতুন একটা খাদ্য জনপ্রিয় হতে এটা খুবই হার্ড, এটা এত সহজে হবে না। তো দুইটা সেম জিনিস, সুতরাং 20 নম্বরের অ্যান্সার হবে আমাদের অপশন ডি। অপশন ডি হচ্ছে 20 নম্বরের অ্যান্সার। এখন
আমরা 4 জন রিসার্চারের 4টা স্টেটমেন্ট পেলাম। এখানে একটা কোয়েশ্চেন আমাদের এক্সট্রা আছে, ইট ইজ নট অ্যাডভাইজেবল ফর দ্য ফিউচার ডিরেকশন অফ সার্টেন রিসার্চ টু বি মেড পাবলিক। কোনো একটা রিসার্চ পেপারের কথা বলা আছে এবং সেটা প্রকাশ করার কথা জনগণের সম্মুখে নিয়ে আসার কথা বলা আছে, এবং এটা ইট ইজ নট অ্যাডভাইজেবল, এবং এটা অ্যাডভাইস করা হয়নি। এটা কোনো একজন, এই 4 জনের মধ্যে কোনো একজন বলেছেন যেটা আমাদের এখানে দিতে হবে, এবং এইটাই হচ্ছে আমাদের ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, আমাদের একবারের বেশি কোনো একটা ওয়ার্ড ব্যবহৃত হবে। তো এখন হচ্ছে আমরা প্যাসেজের মধ্যে চলে যাই। আমাদের খুঁজতে হবে হচ্ছে রিসার্চ এবং হচ্ছে আপনার অ্যাডভাইস, এই জিনিসগুলো আমাদের খুঁজতে হবে। তা আমরা প্রথম থেকেই আমরা যে স্টেটমেন্টগুলো প্রথম থেকেই পড়েছি, এই যে জর্জ কুডলা, এখানে কোথাও রিসার্চের কথা বলা নাই। ক্যাক্সিয়া গেও রিসার্চের কথা বলেননি। তারপরে হচ্ছে জয়েস ভ্যান ইক, উনিও রিসার্চের কথা বলেন নাই। এবং হচ্ছে জোনাথন জোন্স, উনিও এখানে রিসার্চের কথা বলা নাই। গেওর এখানে বলা নেই। এখানে কুডলার ব্যাপারে শেষে আমরা একটু বলি, বাট কুডলা ডিডন্ট ওয়ান্ট টু রিভিল which species were in his team's sites because CRISPR has made the process so easy. So anyone with the right skill could go to their lab and do this. Okay. এখানে আমরা রিসার্চ জিনিসটা পাই নাই, কিন্তু এর সাথে সংশ্লিষ্ট কিছু বিষয় আমরা পেয়েছি, যেমন রিভিল হচ্ছে প্রকাশ করা, রিভিল মানে হচ্ছে প্রকাশ করা। আর আমরা কোয়েশ্চেনে পেয়েছিলাম হচ্ছে মেড পাবলিক, এই যে মেড পাবলিক, এইটা মানে হচ্ছে প্রকাশ করা। তো যেহেতু দুইটা মিলে যাচ্ছে, তার মানে অ্যান্সার কুড বি হেয়ার। আচ্ছা, কুডলা ডিডন্ট ওয়ান্ট টু রিভিল, কুডলা এটা রিভিল করতে চায়নি। এবং এখানেও কি বলা আছে যে ইট ইজ নট অ্যাডভাইজেবল ফর দ্য ফিউচার ডিরেকশন অফ সার্টেন রিসার্চ কুড মেড পাবলিক। ওকে, তো আমরা মেড পাবলিকটা দেখলাম, অ্যাডভাইজেবলটা দেখলাম। এখন হচ্ছে কুডলা ডিডন্ট ওয়ান্ট টু রিভিল হুইচ স্পেসিস ওয়ার ইন হিজ টিমস সাইটস, তার টিমের মধ্যে কোন স্পেসিস ছিল সেটা সে রিভিল করতে চায় না, বিকজ CRISPR হ্যাজ মেড দ্য প্রসেস সো ইজি, কারণ CRISPR এই প্রসেসটা খুব সহজ করেছে। এনিওয়ান উইথ দ্য রাইট স্কিল কুড গো টু দেয়ার ল্যাব অ্যান্ড ডু দিস, যার সঠিক স্কিল আছে এরকম যে কোনো ব্যক্তি ল্যাবে গিয়ে কাজটা করে ফেলতে পারে। সো যার কারণে কুডলা এইটা প্রকাশ করতে চায় না। সো আমরা হচ্ছে এইখানে এই স্টেটমেন্টের সাথে এটা মিল পেয়েছি, 21 নম্বরের সাথে এটা মিল পেয়েছি। তাহলে 21 নম্বর উত্তর হচ্ছে অপশন এ। আপনারা যদি এই প্রসেসটা ফলো করেন তাহলে আপনারাও পরীক্ষার হলে খুব সহজেই এই ধরনের কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবেন। মোটামুটি এখন রিসেন্টলি যে কোয়েশ্চেনগুলো হচ্ছে IELTS টেস্টে রিসেন্ট প্যাটার্নে হচ্ছে এরকম স্টেটমেন্ট ম্যাচিংয়ের অনেক কোয়েশ্চেন থাকে। রিডিং প্যাসেজ 3টা প্যাসেজের মধ্যে আপনারা একটা বা 2টা প্যাসেজে অবশ্যই স্টেটমেন্ট ম্যাচিং পাবেন, যে একজন রিসার্চারের এক গ্রুপ রিসার্চারের নাম দেওয়া থাকবে, অথবা এক গ্রুপ হচ্ছে আপনার কোনো ব্যক্তিদের নাম দেওয়া থাকবে, 4-5 জন ব্যক্তি, এবং বলবে যে প্যাসেজে ওনাদের স্টেটমেন্ট আছে, সেই স্টেটমেন্টগুলো হচ্ছে প্যারাফ্রেজিংয়ের মাধ্যমে ভিন্নভাবে কোয়েশ্চেনে তুলে ধরা হবে এবং বলা হবে যে এই স্টেটমেন্টগুলো কোন কোন ব্যক্তির সাথে মিলে বা কোন ব্যক্তি কোন স্টেটমেন্ট দিয়েছেন। তো এই ধরনের কোয়েশ্চেন এখন অনেক বেশি অ্যাভেলেবেল হয়, এবং এটা আসলে একটা টাইম কনজিউমিং কোয়েশ্চেন ইফ ইউ ডোন্ট ফলো দ্য রাইট টেকনিক। সো ইন দিস ভিডিও আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট টু টিচ ইউ দ্য রাইট টেকনিক টু সলভ দিস টাইপ অফ কোয়েশ্চেন। সো এই টেকনিকটা আপনারা ফলো করেন, এবং চাইলে আপনারা ভিডিওটা প্রথম থেকে আবার দেখতে পারেন যদি কোনো কিছু বুঝতে আপনাদের অসুবিধা হয়। এবং ফাইনালি যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি এই টপিক নিয়ে আরও একটা ভিডিও তৈরি করব। আর ভিডিও শেষে কিছু কমন কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা, আমার ভিডিওতে আপনারা প্রচুর রেসপন্স দিচ্ছেন, এবং আমি এই জন্য হচ্ছে আরও কিছু ভিডিও টপিক হাতে নিয়েছি, যেগুলো নিয়ে আমি কিছু ভিডিও করব, বড় বড় ভিডিও কিছু প্রজেক্ট আমার হাতে আছে, আমি কাজ করছি প্রজেক্টগুলো নিয়ে। এবং হচ্ছে গ্রামার নিয়ে আমি একটা সিরিজ ভিডিও তৈরি করব, কারণ আমরা যারা বাংলাদেশি স্টুডেন্ট আছি আমাদের সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে গ্রামার নিয়ে আমরা খুব বেশি কনফিউশনে থাকি। তো গ্রামার নিয়ে আমি একটা সিরিজ ভিডিও তৈরি করব, সেখানে গ্রামারের বিভিন্ন টপিক নিয়ে আমি আলোচনা করব, বিশেষ করে সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স, টেন্স, এই বিষয়গুলো থাকবে। তো সেই বিষয়গুলো পেতে চাইলে, ভিডিওগুলো পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আপনার শেয়ারের মাধ্যমে অন্য একজন উপকৃত হবে।
তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।